আসসালামু আলাইকুম। আহ, আজকের আমাদের ক্লাস হলো ক্লাস 5। তো ক্লাস 5-এ আমরা সিএসএস এর কিছু অ্যাডভান্স টপিকস গুলো নিয়ে আলোচনা করব। নেভিগেশন মেনু, ওভাররাইডিং স্টাইল, একটা সিএসএস কে কিভাবে মাল্টিপল পেজে অ্যাপ্লাই করা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে জানবো, পজিশনিং সম্পর্কে জানবো। তো আমি একটা ওয়ার্কিং ফোল্ডার তৈরি করেছি ক্লাস 5। তো সেইখানে একটা index.html নিছি, আর এটাকে আমি ব্রাউজার ওপেন করছি, আবার নোটপ্যাডও ওপেন করছি, নোটপ্যাড প্লাস প্লাসে। তো এটা হচ্ছে আহ, আমার বেসিক ব্রয়লার প্লেট HTML ফাইলের। তো আমরা যেহেতু এর আগের ক্লাসে এক্সটার্নাল সিএসএস সম্পর্কে আহ, ধারণা নিয়ে আসছি, কিভাবে এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে কত নম্বর ক্লাসে, আমরা 4 নম্বর ক্লাসে আমরা এটা দেখাইছি যে এক্সটার্নাল সিএসএস। তো এখন আমরা আগে থেকে একটা এক্সটার্নাল সিএসএস তৈরি করেই নিব আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে এক্সটার্নাল সিএসএস তৈরি করার নিয়ম ওই HTML5 এর মতোই, শুধু এখানে এক্সটেনশনটা সিএসএস দিতে হয়। তাহলে আমি দিলাম style.css। এখন যদি আমি টাইপের দিকে তাকাই, দেখেন এখানে ক্যাসকেডিং স্টাইল শীট ডকুমেন্ট আসছে, তার মানে এটা আমার ওই সিএসএস ফাইল তৈরি করা হয়েছে। তো এখন এইটাকে এটার সাথে লিংক করাইতে হবে। তো আমি এখন লিংক করাই। style.css নামটা দিয়ে দিলাম, রিলেশনটা দিয়ে দিব, আর টাইপটাও দিয়ে দিব। তো এখন পেয়েছে কিনা সেজন্য আমি জাস্ট সিম্পল এখানে একটা বডিতে একটা সিম্পল কালার দিই, জাস্ট চেক করার জন্য এখানে আসলে পেয়েছে কিনা। রিলোড দেই, পাইনি এখনো। style.css, আচ্ছা এখানে আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি যে কিউ পেজ সোর্স থেকে। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দিই, মানে এরকম কোনো কালার দিই যাতে সহজে দেখা যায়। পাইনি। style.css, আচ্ছা আচ্ছা এখানে একটা কোটেশন দিইনি আমি। হ্যাঁ এবার পাবে। তো আমার যখন style.css টা আমার কানেক্টেড হয়ে গেল, তখন আমরা এখানে বডির কালারটা রিমুভ করে দিব চেক করা শেষে। আচ্ছা এখন আমরা আজকে সবচেয়ে আগে যেটা শিখব সেটা হচ্ছে পজিশনিং। পজিশনিংটা এই জন্য আগে শিখতেছি কারণ পজিশনিংটা ভালোভাবে বুঝতে পারলে বাদবাকি সবগুলো আরো ইজিলি বোঝা যাবে। তো পজিশনিং বুঝতে হলে আমরা আগে দেখব পজিশন কত প্রকার। পজিশন হচ্ছে 3 প্রকার। সেগুলো হলো, একটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন, একটা হচ্ছে রিলেটিভ পজিশন, আর একটা হচ্ছে ফিক্সড পজিশন। তো এখন তিনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করি। তিনটার কাজ বুঝতে হলে আমাদের ডিভ নিতে হবে। তো আমি ডিভ নিলাম। তো এই ডিভের একটা নাম দেই, যেহেতু আমরা এখন ক্লাস আইডি নিয়ে কাজ করা শিখে গেছি, তো আমরা এখানে নাম দিতে পারবো। এখন এই ডিভটার নাম দিলাম আমি বিগ ডিভ দেই, বা বড় ডিভ, যেটা বাহিরে থাকবে, বিগ ডিভ। তো এই বিগ ডিভের আমি কিছু স্টাইল করি এখন এখানে। বিগ ডিভের
হাইট হবে 300 পিক্সেল, উইডথ হবে 300 পিক্সেল। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড স্যালমন। আচ্ছা হ্যাঁ, আমাদের ওই ডিপটা আসছে। তো এখন পজিশনিংটা বুঝতে হলে, পজিশনিং হচ্ছে একটা প্রপার্টিস, যেমন সিম্পল এই যে পজিশন আমার এখানে রিলেটিভ থাকতে পারে, অ্যাবসোলুট থাকতে পারে, অথবা ফিক্সড থাকতে পারে। তখন পজিশনটা ডিপেন্ড করে যদি ওর ভিতরে অন্য কোনো ডিপ থাকে। যেমন আমি যদি এর ভিতরে একটা ডিপ নিতাম, যেমন ওর ভিতরে একটা ডিপ নিতাম, ডিপটার নাম দিতাম আমি ওর নাম দেই স্মল ডিপ। আর স্মল ডিপকে একটা ডিজাইন দেই। ও যেহেতু স্মল, তো ওর যে প্যারেন্ট যে ডিপ আছে, প্যারেন্ট ডিপ বলতে বোঝায় যে ও যে ডিপের ভিতরে আছে, ও তো বিগ ডিপের ভিতরে আছে, তাহলে ওর প্যারেন্ট হচ্ছে বিগ ডিপ। তাহলে হাইট এখানে আমি ছোট দেই 100 পিক্সেল, 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ব্লু দিই। আচ্ছা, তো এটা তো নর্মালি আসছে, কিন্তু পজিশনিংটা তখন আসে যখন আমরা এই ভিতরেরটাকে এই বড় ডিপের অন্য কোনো জায়গায় নিতে চাই। যেমন আমি এইটাকে এই কর্নারে আনতে চাই, অথবা এই ছোট ডিপটাকে এই কর্নারে আনতে চাই, অথবা এই ছোট ডিপটাকে এই কর্নারে আনতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যারেন্টকে রিলেটিভ দিতে হবে, প্যারেন্টকে দিতে হবে রিলেটিভ, আর চাইল্ডকে দিতে হবে অ্যাবসোলুট। প্যারেন্টকে রিলেটিভ দিতে হবে, চাইল্ডকে দিতে হবে অ্যাবসোলুট। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এরকম ছাড়াও এই কাজটা করতে পারি। যেমন আমি যদি এই ছোট ডিপটাকে যদি মার্জিন দিয়ে দিয়ে নিয়ে আসতাম, তাহলে আমি যদি এইটাকে একটু কমেন্ট আউট করি, আমি যদি ছোট ডিপটাকে মার্জিন লেফট দিয়ে নিয়ে আসতাম, তাহলে কি হয় একটু দেখি। মার্জিন লেফট 50 পিক্সেল, মার্জিন লেফট যদি 50 পিক্সেল দেই, একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে মার্জিন লেফট 50 পিক্সেল আসছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনার এই কর্নারে আনতে হলে অনেক ভ্যালু দিতে হবে। যেমন আমার এখানে এই কর্নারে আনতে হলে আমার 100 দেওয়া লাগতে পারে, যে 100 দেওয়া লাগতে পারে, তারপর আরো লাগতে পারে। তো এই পজিশনিংটাকে আরো একটু সহজ করার জন্যই এই পজিশনটা ব্যবহার করা হয়, পজিশন প্রপার্টিসটা। তো আমি যদি এই কর্নারে আনতে চাই, তাহলে আমি যদি পজিশন ব্যবহার করে কিভাবে আনবো? যেমন আমি তো পজিশন প্যারেন্টের রিলেটিভ আর চাইল্ডের তো অ্যাবসলিউট দিলাম। তো এখন জাস্ট এখানে সিম্পলি বলে দিতে হবে যে স্মল ডিপটাকে, যে তুমি কই থাকবা, যে আমি চাই যে ও টপ থেকে টপ থেকে 0 পিক্সেল পরিমাণ দূরে থাকবে, এবং রাইট থেকে 0 পিক্সেল পরিমাণ দূরে থাকবে। তাহলে দেখেন ওর টপ থেকে 0 পিক্সেল পরিমাণ দূরে আছে, রাইট থেকে 0 পিক্সেল পরিমাণ দূরে আছে। এখন 0 মিন্স আমি আমি যদি কোনো দেয়ালের সাথে লেগে থাকি, তাহলে দেয়াল থেকে আমার দূরত্ব যেমন 0, ঠিক তেমনি স্মল ডিপটা এখন এই বিগ ডিপের রাইট সাইডের সাথে লেগে আছে, তার মানে রাইট হবে 0। ঠিক তেমনি আমি যদি চাই যে না ও এই কর্নারে থাকবে, ও এইখানে না, ও থাকবে যে এই নিচের এই কর্নারে, তার মানে ও বটম হবে 0, বটম হবে 0, রাইট হবে 0। তারপরে যদি আমি এটা রিলোড দেই, দেখেন ও নিচের দিক থেকে 0 নিছে, রাইট দিক থেকেও 0 নিছে। এখন যদি আমি একটু ভ্যালু বাড়াই দেই, যেমন আমি যদি চাই যে রাইট থেকে 50 পিক্সেল সরে আসবে, তাহলে ও ডান দিক থেকে 50 পিক্সেল পরিমাণ জায়গা নিয়ে সরে আসলো। এইটাই হচ্ছে পজিশনিং। পজিশনিং এর কাজ হয়তো এখন বোঝা যাবে না, কিন্তু ফিউচারে বুঝতে হবে। কিন্তু জাস্ট একটু বেসিক ধারণাটা রাখেন যে
প্যারেন্টকে রিলেটিভ দিতে হয়, আর যেটা চাইল্ড থাকে সেটাকে দিতে হয় অ্যাবসোলুট। অ্যাবসোলুট দেওয়ার পর এরকম টপ বটম এই ব্যাপারগুলো আসে। এগুলো কিন্তু মার্জিন বা প্যাডিং না, একটু বুঝতে হবে। এই বটম আর রাইট এই ব্যাপারগুলো তখন এই ক্ষেত্রে আসে। ডিজাইনিং এর ক্ষেত্রে এরকম অনেক লাগতে পারে পজিশনিং এর ব্যাপারটা, আর বেশিরভাগ ক্ষেত্রেই লাগে, এটার ব্যবহার অনেক বেশি হয়। তো আমি যদি চাই যে এই কর্নারে নিয়ে আসতে, তাহলে হবে কি, বটম 0 হবে, লেফট 0 হবে, লেফট 0 হবে। তাহলে দেখেন এই যে বটম 0, লেফট 0। আমি যদি বটম থেকে কিছু মান বাড়িয়ে দিই, এই যে বটম থেকে 10 পিক্সেল সরে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। আরেকটা আছে, সেটা হচ্ছে ফিক্সড। ফিক্সডটা বুঝতে হলে একটু স্ক্রল করতে হবে, কারণ স্ক্রল না করলে ফিক্সডটা বোঝা যাবে না। তো আমি যদি এইটাকে আরো কয়েকবার বাড়ায় দেই, যেমন আমি এখানে এই ডিপটা অনেকবার নিলাম, তো এই ডিপটা তো অনেকবার আসলো, এখন এখন আমি স্ক্রল করতে পারতেছি। তো আমার একটা ডিপ নিব, সাপোজ আমি যে কোনো জায়গায় একটা ডিপ নিলাম, যেমন আমি এখানে একটা ডিপ নিলাম, এই ডিপের নাম দিলাম, ডিপের নাম দিলাম ফিক্সড ডিপই নাম দিলাম, যেহেতু আমরা ফিক্সড নিয়ে কাজ করবো। ফিক্সড ডিপ মানে এই ডিপটার নাম হচ্ছে ফিক্সড ডিপ। তো ফিক্সড ডিপের ডিজাইন করি, ফিক্স ডিপ। তো এটার হাইট 50 পিক্সেল, উইডথ 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রে। রিলোড দেই, দেখেন এই যে একটা গ্রে একটা ডিপ আসছে। তো এটা একটা পজিশন দেই, যে তোমার পজিশন হবে ফিক্সড। আর তুমি কই থাকবা, তুমি থাকবা টপের দিক থেকে 0 এবং রাইটের দিক থেকে 0, তুমি এই জায়গাটাতে থাকো। তাহলে দেখেন ওই যে ব্রাউজারের টপের 0 রাইটের 0 চলে গেছে। এখন যদি আমি একটা স্ক্রোল করি, দেখেন ও কিন্তু ওর জায়গা থেকে সরতেছে না, মানে ও কিন্তু স্ক্রোল হইতেছে না, ও কিন্তু ফিক্সড থাকতেছে। আমি যদি নিচে চলে যাই কিন্তু ফিক্সডই থাকতেছে। তো আমি যদি টপের মান কিছুটা বাড়ায় দিই, যেমন এখানে 50 পিক্সেল দিলাম, অথবা আমি এইখানে 50 পিক্সেল দিলাম, তাহলে এই যে দেখেন ও কিন্তু 50 পিক্সেল টপ থেকে 50 পিক্সেল নিছে, রাইট থেকে 50 পিক্সেল নিছে। এখন আমি স্ক্রল করি, ও কিন্তু আর চেঞ্জ হইতেছে না, মানে ও ওর জায়গায় থাকতেছে। ওয়েবসাইটে এরকম অনেক কিছু দেখবেন যে আমি স্ক্রল করতেছেন কিন্তু একটা কিছু কিছু জিনিস মানে অনেক ডিজাইন করা অনেক সুন্দর, যে ফিক্সড থাকতেছে। তো ওগুলার পজিশন ফিক্স করা থাকে, আর এরকম পজিশনটা কোথায় হবে সেটা বলা থাকে, এরকম টপ রাইট বটম লেফট দিয়ে। আচ্ছা, তো এই হলো 3টা পজিশন। এরপর পজিশনটা দেখার পর এবার আমরা দেখবো যে কিভাবে একটা মেনু তৈরি করতে হয়। তো আমরা মেনু যেহেতু তৈরি করতেছি, তাহলে আমরা এই ফিক্সড ডিপের টপে না দিয়ে এটা বটমে রাখি, বটমে রাখি। আচ্ছা, বটমে আসলো। এবার মেনু তৈরি করতে হলে ফার্স্ট কয়েকটা ডিজাইনের মেনু আছে, যেমন আমি একটা সিম্পল মেনু তৈরি করব, খুবই সিম্পল একটা মেনু। তো এর জন্য একটা ডিপ নিতে হবে। আমি বলছিলাম যে এই ধরনের কাজেই ডিপ বেশি লাগে, ডিপ। তো ডিপের নাম দিব, সেটা হচ্ছে ন্যাপবার। তো ন্যাপবার একটা ডিজাইন দিয়ে আগে, ন্যাপবার, ন্যাপবারের হাইট থাকবে 80 পিক্সেল, উইডথটা হবে 100%, আর ব্যাকগ্রাউন্ড ক্রিমসন দেই, ক্রিমসন। আচ্ছা, রিলোড দেই। আচ্ছা,
এইখানে কি আমি সেভ করি না এই ফাইলটা? আচ্ছা, ন্যাপ বারের মাঝখানে ড্যাশ আছে, আমি ড্যাশ দিই নাই। তো এইভাবে ক্লাস নেম গুলো খুব গুরুত্বের সাথে দিতে হবে, নাহলে কিন্তু আসবে না। এই যে আসছে, তো এই বিগ ডিপটা তো ক্রিমসনের সাথে লেগে আছে, আমি এখানে কিছুটা মার্জিন দিই, যে মার্জিন টপ 50 পিক্সেল সরে আসুক, না হলে জিনিসটা ভালো দেখায় না। তো 50 পিক্সেল সরে আসলে এখন আমি এখানে একটা ফুল উইথ একটা ডিপ নিলাম। এখন এই ডিপের মাঝে আমাদের মেনুটা বানাইতে হবে। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি মেনুর জন্য লিস্ট ব্যবহার করব, ULLI লিস্ট, এই লিস্টগুলো ব্যবহার করব। তো মেনুর মধ্যে একটা UL নেই, আনঅর্ডার লিস্ট নেই। আনঅর্ডার লিস্টের মধ্যে একটা নাম দেই, নাম দিব মেনু, নাম দিলাম সিম্পল একটা মেনু নাম দিলাম। মেনু নাম দেওয়ার পর এটার মধ্যে আমরা লিস্ট নিব। লিস্ট, লিস্টের মধ্যে আমরা কি কি মেনু থাকবে, যেমন আমাদের হোম থাকে, তারপরে কি থাকে অ্যাবাউট, মানে সিম্পল ওয়েবসাইটে যে মেনুগুলো দেখেন। তারপরে কি থাকে প্রোফাইল, তারপর থাকতে পারে কন্টাক্ট। হ্যাঁ, এই কয়টাই এনাফ। তো এখন আমরা লিস্টটা আমরা এবার ইয়াতে নিয়ে আসি, মানে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে এই যে লিস্টটা কিন্তু আসছে, যে লিস্টটা আসছে, কিন্তু লিস্টটা আসার সাথে সাথে উপর থেকে ফাঁকা হয়ে গেল। এটা একটা সমস্যা। তো ডিফল্ট ভাবে মানে আগে থেকে এইসব ইউএল এর কিছু মার্জিন পেডিং থাকে, এইটা আপনারা দেখতে পারবেন ইনস্পেক্টে গেলে। ইনস্পেক্টে গেলে এইটার উপর আসেন, মানে এখান থেকে আসেন, এই যে ন্যাব ইউএল, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে কিছু মার্জিন আছে, এই যে ইউএল এর পরে এই যে কিছু মার্জিন আছে, যেমন মার্জিন ব্লক স্টার্ট, মার্জিন ব্লক ইন্ট, মার্জিন ইনলাইন স্টার্ট, মার্জিন ইনলাইন ইন্ট। তো এই জিনিসগুলো তো আমরা চাই না। তো এই জিনিসগুলো যাতে আমাদের ইউজ করতে না হয়, সেজন্য আমরা এখানে এই মেনুটা সিলেক্ট করি। মেনুটা সিলেক্ট করার পর এখানে প্লাস চিহ্ন দেই, প্লাস প্লাস চিহ্ন দিলে দেখেন এই যে ইউএল ডট মেনু আসছে, মেনু তো আমাদের ক্লাস নেম। তো এখানে আমি লিখি যে আমরা আমাদের ইউএল এর কোনো মার্জিন চাই না, শূন্য দেই। দেখেন এটা কিন্তু উপরে উঠে গেছে। কেটে দেই, দেখেন আবার নিচে নেমে গেল, মার্জিন শূন্য দেই, সব উপরে চলে গেল। তার মানে আমাদের ইউএল এখন কোনো মার্জিন নাই। তো এখন কি প্যাডিং আছে? প্যাডিং একটু আছে, দেখেন ও ইউএলটা কিন্তু দেখেন ইউএলটা কিন্তু এই যে এই বাম দিক থেকে কিন্তু অনেকটা জায়গা নিচ্ছে। তো এটা তো নেয়ার কথা ছিল না। ইউএলটা যদি বাম দিক থেকে জায়গা না নেয়, সেজন্য আমি প্যাডিং লেফট এটা আমি 0 করে দিলাম। দেখেন এখন কিন্তু ইউএলটা একবার আমরা যেরকম চাইছিলাম যে ডিভের সাথে একবারে লেগে যাক, একবারে লেগে গেছে। তা আমরা কি করব, এইটুকু কপি করে আমাদের style.css এ এনে এখানে এনে আমরা পেস্ট করে দিব। আপনি যদি ইউএলটা নাও দেন তাও কিন্তু সমস্যা নাই, কারণ আপনি তো ক্লাস নেম দিয়েই আসছেন। তো এখন আমরা এখানে সেভ করার পর এখানে রিলোড দেই, রিলোড দেই, এই যে চেঞ্জ হইছে, তার মানে আমাদের এখান থেকে নেওয়াটা হইছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি এগুলোকে তো এইভাবে থাকলে হবে না, এগুলোকে পাশাপাশি আনতে হবে। মানে হোমের পাশে অ্যাবাউট, অ্যাবাউটের পাশে প্রোফাইল, প্রোফাইলের পাশে হচ্ছে কন্টাক্ট। তো এইগুলা করার জন্য আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করা। যেমন লিস্টগুলো হচ্ছে চাইল্ড, আর লিস্টগুলো আছে এই মেনু প্যারেন্টে, তার মানে ইউএল প্যারেন্টে। তা আমি যদি এই মেনু প্যারেন্টের মাঝে যদি আমি এই ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি, তাহলে ও কি করবে, ওর চাইল্ডগুলোকে সবগুলোকে পাশাপাশি এনে দিবে। সিম্পল, যেমন আমি এখানে যদি বলে দেই তো তোমার ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স, তাহলে ও কি করবে, ও
ওর যে চাইল্ড গুলো আছে এগুলোকে পাশাপাশি এনে দিবে। এখন তো নিচে নিচে আসে, পাশাপাশি এনে দিবে। আবার বলি, প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স করলে চাইল্ড পাশাপাশি আসে, সিম্পল। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এই যে পাশাপাশি আসছে। কিন্তু পাশাপাশি আসছে ঠিক আছে, একটা জিনিস বলি, তার আগে কিছু কাজ করতে হবে। এই যে ইউএল এর আগে একটা ডট থাকে, এখন দেখা যাচ্ছে না। যদি আমি কিছু প্যাডিং দেই, যেমন প্যাডিং আমি লেফট 10 পিক্সেল যদি দিতাম, তাহলে দেখেন এই যে ইউএল এর পাশে এই ডিস্ক গুলো আছে, এগুলো তো লিস্টের স্টাইল। তো এগুলোকে আমরা কিভাবে দূর করব? আমাদের তো মেনুতে এগুলো রাখবো না। তাহলে আমরা বলে দিব যে মেনুর যে স্টাইল লিস্ট গুলো আছে, এই যে দেখেন কিভাবে বলে দিতে হয়। বলে দিলাম যে মেনু, তোমার মাঝে যে লিস্ট গুলো আছে, লিস্টে কোনো ক্লাস নেম দিই নাই, সেজন্য সরাসরি আমি এলআই ব্যবহার করলাম। সেগুলোর লিস্টের স্টাইল টাইপটা কিছুই হবে না, নান। সিম্পল। মেনু, তোমার যে লিস্ট আছে এই লিস্টের যে স্টাইল টাইপটা সেটা কিছুই হবে না। এখন আমি এখানে রিলোড দেই, দেখেন ডটগুলো চলে গেছে, তার মানে ডিস্কগুলো চলে গেছে। এখন আমি এখানে এই ডিসপ্লেটা ফ্লেক্স করে দিই। হ্যাঁ, এখন পাশাপাশি আসছে, খুব সুন্দর লাগতেছে, ফাইন। এখন দেখেন আমি এই যে এইখানে লিস্টের উপর আসি একটা লিস্ট সিলেক্ট হইতেছে, এই লিস্টের উপর আসি একটা লিস্ট সিলেক্ট হইতেছে, এই লিস্টের উপর আসি একটা লিস্ট সিলেক্ট হইতেছে। তার মানে লিস্ট কিন্তু সবই পাচ্ছে ঠিকঠাক ভাবে। এখন আমি ইউএল হচ্ছে এই যে উপরের এইটুকু, আমি ইউএল এর উপর মাউস নিছি, দেখেন ইউএলটা কোনটুকু সিলেক্ট হয়েছে, উপরের ওইটুকু। তো ইউএলটা যদি মাঝামাঝি মাঝামাঝি থাকতো তাহলে তো জিনিসটা ভালো দেখাইতো। তো আমি চাই যে ইউএলটা মাঝামাঝি থাক। তো ইউএলটা মাঝামাঝির জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা যদি এখানে সেলফ অ্যালাইন দেই, আচ্ছা তাহলে তো আবার ওর প্যারেন্টকে, মানে মেনুর প্যারেন্টকে আবার ইয়া করতে হবে। মেনুর যে প্যারেন্ট আছে সেটাকে আবার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তো অত কিছুর মধ্যে যাব না, সিম্পলি আচ্ছা অ্যালাইন সেলফ দিলেও হবে, কারণ মেনু তো আমি ফ্লেক্স করি নেই। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, মার্জিন আর প্যাডিং দিয়ে মাঝখানে আনতে হবে। তো আমি দেখেন এটার মার্জিন আমি 0 করে দিছিলাম, তো এটার মার্জিন যদি আমি এবার 0 থেকে বের করে আনি, তাহলে কি হয়? যেমন আমি এখানে মার্জিন সব দিকে 0 দিছি, আমি মার্জিন সব দিকে 0 দিব না। আমি যেটা করব সেটা হচ্ছে মার্জিন টপ দিব। মার্জিন টপটা কেন পাচ্ছে না? তার কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো। ইউএল, আচ্ছা ইউএল এর মার্জিনটা 0ই থাক। মার্জিনটা 0ই থাক। হ্যাঁ, এবার আমি প্যাডিং টপ দিই। প্যাডিং টপ দিয়ে নিয়ে আসেন, মানে উপর থেকে যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে আসেন। এইটুকু। তার মানে প্যাডিং টপ যদি আমি 25 পিক্সেল দেই, তাহলে 26 পিক্সেল দেই, তাহলে মাঝখানে আসে। তাহলে আমি এখানে প্যাডিং টপ দেই, প্যাডিং টপ 26 পিক্সেল। হ্যাঁ, মাঝখানে আসলো। এবার দেখেন এই লিস্ট গুলো কিন্তু একটা একটার সাথে লেগে আছে।
এখন সবগুলা লিস্টে যদি কিছু কিছু প্যাডিং নিত বা কিছু কিছু মার্জিন নিত বাম দিক থেকে, তাহলে কি হইতো? তো আমি বলে দিলাম যে মেনুর যে লিস্টগুলো আছে এগুলো সবগুলাই মার্জিন বাম দিক থেকে একটু একটু মার্জিন নেবে। কতটুকু করে নেবে? 10 পিক্সেল করে নিল। হ্যাঁ, এবার একটু ফাঁকা ফাঁকা হয়েছে। তো আমি এগুলোকে স্টাইল করতে চাই, স্টাইল করতে হবে, নাহলে তো সুন্দর লাগবে না। তাহলে আমি এই লিস্টকে ধরি, এখানে ক্লিক করার পর এই লিস্টকে ধরবো, ধরলে আমাদের এই মেনুর লিস্টের স্টাইলটা চলে আসবে। তো এখানে আমি কালার দিই, কালার হোয়াইট, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেই 20 পিক্সেল, 22 পিক্সেল দিলাম। মার্জিন লেফট আর একটু বাড়িয়ে দেই, মার্জিন লেফট 30 পিক্সেল দিলাম। আচ্ছা, তো এই কালারটার ফন্ট সাইজটা আমি এখান থেকে কপি করে নিয়ে এই লিস্টে বসাই দিতে পারি। তো ইনস্পেক্ট এলিমেন্টের সুবিধা হচ্ছে ওটাই যে আমি এখান থেকে দেখে দেখে কাজ করে জাস্ট ওইখানে ভ্যালুগুলো বসাই দিব। তো এটা আমাদের সিম্পল মেনু। তো এই মেনুটা কিন্তু কোনো ক্লিকেবল মেনু না, মানে আমি জাস্ট এখানে ডিজাইনটা করছি। মেনুতে ক্লিক করতে হলে এইগুলোর ভিতরে আবার এ ট্যাগ দিতে হবে, মানে এই লিস্টের ভিতরে আমাদের এ ইউজ করতে হবে, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। তো এইটা আমরা পরবর্তীতে করব। আজকে জাস্ট কিভাবে স্ট্রাকচারটা তৈরি হয় আমরা সেটা দেখলাম, যে একটা ইউএল নিতে হবে, ইউএলটার ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে লিস্টগুলোকে পাশাপাশি আনতে হবে এবং মার্জিন প্যাডিং দিয়ে আপনি যেভাবে মাঝখানে আনেন ওটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে সিএসএস বেসড একটা মেনু তৈরি করলাম, কার্সর স্টাইল চেঞ্জ। কার্সরটা দেখেন, এখন এইখানে আমাদের কার্সরটা এরকম এরকম আসতেছে। আমি চাই যে লিস্টের উপর নিলে কার্সরটা হাত হয়ে যাক। তাহলে এখানে বলে দিতে হবে যে লিস্টের উপরে যদি আমি কার্সর আনি, কার্সর আনলে ওটা পয়েন্টার স্টাইল হয়ে যাবে, এটা আমি চাই। তো এখন আমি দেখেন, এখন আমি যদি রিলোড দিয়ে লিস্টের উপর আনি, তাহলে কিন্তু আমার এই কার্সরটা কিন্তু হাতের মতো হয়ে যাইতেছে, মানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে অনেকটা। তো এইটাই বলা হয় কার্সর স্টাইল চেঞ্জিং। যেমন আমি এখানে যদি নিয়ে আসি তাহলে এটা আমার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, আবার যদি সরায় নিয়ে আসি তাহলে আবার আগের মতো হয়ে যাবে। এটাই হচ্ছে কার্সর স্টাইল চেঞ্জিং। তারপর আছে হভার। আচ্ছা, হভার জিনিসটা হচ্ছে একটা সুডো ক্লাস। হভারের দুইটা স্টেপ থাকে, একটা হচ্ছে আমার স্বাভাবিক অবস্থায় কি থাকবে, আর একটা হচ্ছে আমি যদি ওইটার উপর মাউস পয়েন্টারটা নেই তাহলে কি হবে। যেমন আমি যদি এখন লিস্টের উপর যদি মাউস পয়েন্টারটা নেই তাহলে কিন্তু কিছুই হইতেছে না, জাস্ট এখন যেরকম আছে পয়েন্টার নেয়ার পরও সেমই থাকতেছে। কিন্তু আমি চাইলাম যে না, আমি এই এই লেখাটার উপর যখন আমি মাউসটা নিব তখন এটা একটু স্টাইল চেঞ্জ হবে। তো সেই জন্য ব্যবহার করা হয় হভার সুডো ক্লাস। সুডো ক্লাস ব্যবহার করার নিয়ম হচ্ছে যেটার উপর সুডো ক্লাস দিব, যেমন আমি লিস্টের উপর কাজটা করব তাহলে লিস্ট লিখবো, এরপর একটা কোলন দিব, এরপর লিখবো হভার। হভার লেখার পর আবার আগের মতো সেমিকোলন। এবার আমি এখানে লিখবো যে হভার করার পরে পরে কি হবে। দেখেন আগে কালার ছিল হোয়াইট, তা আমি চাইলাম যে হভার করার পর কালারটা হবে, তো আমি চাইলাম যে হভার করার পর কালারটা হয়ে যাবে ক্রিমসন, আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট। তাহলে ব্যাপারটা কি হয়, আগে ব্যাকগ্রাউন্ড ছিল, মানে মেনুর ব্যাকগ্রাউন্ড ছিল ক্রিমসন, যে ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড ছিল ক্রিমসন আর মেনুর কালারটা ছিল হোয়াইট। তো আমি লিস্টের উপর হভার করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। তো আমি এটা একটু দেখি কিভাবে হয়।
রিলোড দেই, দেখতে পাচ্ছি যে আমি মাউস নেওয়ার সাথে সাথে লিস্টের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল আর লিস্টের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে ক্রিমসন হয়ে গেল। তো এইটাকে আমি আরো স্টাইল করতে পারি, যেমন লিস্ট যদি প্যাডিং দিতাম তাহলে কিন্তু আরো সুন্দর হইতো। যেমন লিস্টে যদি আমি একটু প্যাডিং দিই, প্যাডিং 5 পিক্সেল দিলাম, প্যাডিং মানে তো ভিতরের দিকে সরাই দেয়া। তা এখন আছে এরকম, এখন দেখেন ওই সাদাটা একটু বড় হয়ে গেছে, একটু ভিতরের দিকে সরাই দিয়েছে সবকিছু। তো এটা হচ্ছে হভারের কাজ। তো হভারটা যাতে খুব আস্তে হয়, যেমন এটা তো হঠাৎ করে হইতেছে, এটা যাতে খুব আস্তে আস্তে হয় সেজন্য আমরা ট্রানজিশন ব্যবহার করতে পারি। ট্রানজিশন কত সেকেন্ড ধরে হবে, যেমন আমি দিলাম 0.5 সেকেন্ড, তাহলে ও 0.5 সেকেন্ড সময় নিয়ে চেঞ্জটা হবে। এই যে একটু একটু আস্তে করে চেঞ্জ হয়েছে, একটু আস্তে করে চেঞ্জ হইলো, আগের মতো হঠাৎ করে হইলো না। আচ্ছা, এটাই হচ্ছে সুডো ক্লাস হভারের কাজ। এবার আসি ব্যাকগ্রাউন্ড ইমেজ ও রিপিটেবল ইমেজেস এর কাজগুলো, যে আমার ইমেজ নিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড এবং রিপিটেবল ইমেজ আমরা কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজের অনেক কাজ আছে। তো আমরা তো নর্মালি ইমেজ আনতে পারি, যেমন আমরা এখানে আমরা ইমেজ, যেমন আমরা এখানে ইমেজ ব্যবহার করে তো ইমেজ আনতে পারতাম, কিন্তু আমরা যদি এরকম একটা চাই যে আমরা একটা ডিভ নিব, ওই ডিভের পুরোটা জুড়ে একটা ইমেজ থাকবে, তাহলে ব্যাপারটা কিরকম হইতো। তা আমাদের টার্গেট হচ্ছে একটা ডিভ নিব, ডিভের একটা ক্লাস নেম দিই ব্যানার। তা আমরা চাই যে এই ডিভে একটা ইমেজ থাকবে। পরে আসো, যাও পরে 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 আসো, কাজ আছে, পরে আসো। তো আমরা চাই যে এই ডিভের মধ্যে একটা ইমেজ আসবে, যে আমরা এখানে কোনো ইমেজ দিব না, ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব style.css থেকে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি ব্যানারের ক্লাসটাকে ধরে এখানে আমি বলে দিতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটা হবে কোনো কালার না, ব্যানারের ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিব না, এবার হবে ব্যাকগ্রাউন্ড হবে ইউআরএল, ইউআরএল এর ভিতর ইমেজের নামটা থাকবে। তো ইমেজটা আগে নিয়ে আসি, আমাদের যেহেতু কোনো ইমেজ নাই, দুইটা ইমেজ নিয়ে আসবো, যেহেতু এখানে আমাদের রিপিটেবল ইমেজ দেখাইতে হবে, একটা ছোট একটা ইমেজ লাগবে। যেমন আমরা এখানে যে সিএসএস এর যে স্টাইলটা আছে, সিএসএস এর যে আইকনটা আছে, আমরা এটা নিই, কপি, আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে এটা রিনেম করি, যে এটার নাম হবে myimage.png দিলাম, myimage.png। তা আমরা যদি এখানে বলে দেই যে myimage.png, আচ্ছা আমরা তো ব্যাকগ্রাউন্ড দিছি কিন্তু হাইট উইডথ তো দেই নাই, হাইট উইডথ দিতে হবে। হাইট দিলাম 300 পিক্সেল আর উইডথ দিলাম 500 পিক্সেল। তাহলে এবার যদি আমরা এটা রিলোড দেই তাহলে দেখতে পারবো যে এটা ডিপ আসছে। আর ডিপ কোনটুকু এটা আমরা সবাই বুঝতে পারতেছি, ডিপ হচ্ছে যে নিচের টুকু। তো এখন দেখেন ইমেজের সাইজটা, ডিপের চেয়ে অনেক ছোট, কিন্তু আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ব্যবহার করছি, তো ইমেজটা চাইবে কি যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ফুলফিল করি। তো এখন তোর সাইজ তো ছোট, তোর নিজে ফুলফিল করতে পারতেছে না, সেজন্য রিপিট হয়ে হয়ে এসে এসে সাইজটাকে ফুলফিল করে দিছে। এটা হচ্ছে HTML এর ডিফল্ট থাকে এটা। তো
ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবেই করে। এখন রিপিটেবল ইমেজ হচ্ছে এইটা, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে সেট করতে হয়, আর রিপিটেবল ইমেজেসও এভাবে দিতে হয়। এখন আপনি যদি এই ডিপটা, যদি আমার ডিপটা হচ্ছে 300 বাই 500, 300 বাই 500, তো আপনার ইমেজটা যদি 300 বাই 500 থাকতো তাহলে কিন্তু রিপিট আসতো না, তাহলে কিন্তু পুরো ডিপটা নিয়েই আসতো। বুঝতে পারছি? যেমন আমি যদি এখানে একটা বড় একটা পিকচার রাখি, আমি যদি এখানে যেমন এই পিকচারগুলো অনেক বড়, স্টোন 3, আমি যদি এই পিকচারটা এখানে রাখি, পেস্ট, আমি যদি এখন এখানে বলে দেই যে না ওইটা মাই ইমেজ না, ওইটা হবে stone3.jpg, তাহলে দেখেন মানে ওই পিকচারটা খুব ছোট একটা অংশ আসছে, তার মানে ওই পিকচারটা তো অনেক বড়। ওই পিকচারটা ঠিক এই কর্নারের একটা অংশ আসছে, আর এই যে এই পুরো অংশটা কিন্তু আসে নাই। এই কর্নারের একটা অংশ, মানে এই পিকচার থেকে যতটুকু 300 বাই 500 কেটে নেওয়া যায় ততটুকু নিয়ে কিন্তু এই ডিপটা ফিল আপ হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমার ইমেজটা যতটুকু বড় হবে, ডিপটা যদি সেমই হয় তাহলে ওই সমান জায়গা নিয়ে আসবে। এখন আমি কিন্তু চাইলে এই ডিপটা কিন্তু ফুলফিল করতে পারতাম, তাহলে আমার এখানে কিছু জিনিস বলে দিতে হইতো যে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড যে সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি কভার চাই, মানে আমার যতটুকু ডিপ আছে ততটুকু কভারের মধ্যেই থাক, ততটুকুই কভার হোক, আমার বাড়তি যেগুলো আছে সেগুলো আমার ওই ওই সহ নিয়ে কভার করে দেখ। তাহলে এখানে দেখেন এই যে এখন কিন্তু ওই পুরো ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার করে নিয়েই দিছে। তো এই সেম জিনিসটা যদি আমরা ছোট পিকচারের ক্ষেত্রে চাইতাম, এই পিকচারের ক্ষেত্রে যদি চাইতাম তাহলেও তো কি করতো দেখি, তাহলে দেখেন ও কিন্তু এইটাকে কিন্তু কভার করতে গিয়ে ও কিন্তু অনেক জুম হইতে হয়েছে পিকচারটা, কারণ পিকচারটা তো ছোট ছিল। তো ও ওর এই কভার করতে গিয়ে জুম হইলেও ও কিন্তু কভার করে দিছে পুরো পিকচারটা, ও কিন্তু রিপিট হয়ে হয়ে আলাদাভাবে আসে নাই। এখন আপনি যদি চান যে না আমি রিপিট করব না কিন্তু কভারও হবে না, তার মানে আমার যদি এরকম হয়, যদি কমেন্ট আউট করে দেই, এখন তো রিপিট হয়ে হয়ে আসতেছে, কিন্তু আপনি চাইলেন যে না আমার ডিপটা ফুলই থাকবে কিন্তু ইমেজের সাইজ নিয়েই থাকুক, তাহলে জাস্ট বলে দিবেন যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিপিটটা রিপিট হবে না, ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে বলে দিবেন নো রিপিট। তাহলে দেখেন ও কিন্তু আর রিপিট হচ্ছে না, কিন্তু আপনার ডিপ কিন্তু পুরোটাতেই আছে। তো এই হলো ব্যাকগ্রাউন্ড পজিশনিং আর ইমেজের সবকিছু ডিটেলস, এইটুকু দিয়ে সবকিছু করা যাবে। তারপর ক্লাস ওভারভিউ এন্ড প্রবলেম সলভ, এটা আপনারা যদি উপরে কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, এটা ঠিক করে দিব। ফায়ারওয়ার্ক আমরা ইউজ করছি, ফায়ারওয়ার্ক বা ইন্সপেক্ট এলিমেন্ট একই কথা, এটা আমরা ইউজ করতেছি অলরেডি। অ্যাডভান্স সিএসএস সুডো ক্লাস, আমরা কিন্তু হভারটা করছি একটু আগে। তারপরে অ্যাডভান্স সিএসএস সুডো ক্লাস আছে আফটার এবং বিফোর। তো আফটার এবং বিফোরটা একটু দেখাই। ব্যাপারটা হচ্ছে যেমন আপনি একটা ডিপ না নিয়েও একটা ডিপের পাশাপাশি ওই ডিপের সম্পর্কিত অন্য কিছু নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি স্মল ডিপটা নিয়ে কাজ করি, যেমন স্মল ডিপটা ছিল ওই বড় ডিপের ভিতরে, এই বড় ডিপের ভেতরে, তো আমি স্মল ডিপের একটা আফটার দিই, আফটার দিয়ে আমি বলে দিব যে হ্যাঁ ওর কন্টেন্ট কোনোটা কিছুই থাকবে না, ওর কন্টেন্ট থাকবে ফাঁকা, ওর হাইট হবে
ওর হাইট হবে 50 পিক্সেল আর উইডথ হবে 50 পিক্সেল আর ওর ব্যাকগ্রাউন্ড হবে রেড। তাহলে কিন্তু আমরা ওর কিন্তু স্মল একটা পোর্শন দেখতে পারবো। তো ওর পজিশনটা যেহেতু দেই নেই, পজিশনটা দিয়ে দেই। ওর পজিশন হবে টপের দিক থেকে 0 আর লেফটের দিক থেকে 0। তো এখন ওর যেহেতু ওর পজিশনটা আমরা দিয়ে দিছি, কিন্তু সরি টপ লেফট দিয়ে দিছি, কিন্তু ওর পজিশনটা কিন্তু এখনো দেইনি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, স্মল এই যে আফটার আফটার কিন্তু আছে, কিন্তু আমরা দেখতে পারতেছি না, কারণ ওর পজিশনটা কিন্তু এই করা নাই, মানে অ্যাবসোলুট দেয়া নাই। এখন ওর প্যারেন্টের পজিশন অ্যাবসোলুট, প্যারেন্টের পজিশনটা রিলেটিভ করে দেন আর ওর পজিশনটা অ্যাবসোলুট করে দেন, অ্যাবসোলুট। আচ্ছা, এবার যদি রিলোড দেই দেখেন, এই যে স্মল ডিবের ঠিক এইখানে একটা ছোট আরেকটা ডিব আসছে, এইটাই হচ্ছে আফটার ডিব। তো আমি এইখানে কোনো স্মলের ভিতরে কোনো কিছু নেই, মানে স্মলের ভিতরে কোনো ডিপ নেই, কিন্তু তবুও কিন্তু আমি সুডো ক্লাস ইউজ করার মাধ্যমে কিন্তু আমি ভিতরে আরেকটা ডিপ এনে ফেলছি। তো এই জন্য এই অ্যাডভান্স সুডো ক্লাস ইউজ করে আপনারা এখানে দেখা গেছে যে ছোট একটা অংশ লাগবে বা ছোট একটা পোর্শন লাগবে, তো এখানে আমি আলাদা কোনো ডিপ তৈরি না করেও এভাবে আফটার দিয়ে বা বিফোর দিয়ে আমি এটা তৈরি করতে পারবো, সমস্যা হবে না। তো এরপর আছে অ্যাডভান্স আইডি এবং ক্লাস ইউজ। এই ক্লাসের এবং আইডি ইউজ করতেছি আমরা অলরেডি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্ম তৈরি করতে হবে সিএসএস দিয়ে, খুব ভালো একটা ফর্ম তৈরি করতে হবে, মানে এই ফর্মটার স্টাইলটা খুব ভালো হবে। তো সেটা করার জন্য আমি পুরো আলাদা একটা পোর্শন নিব। আচ্ছা, তা আমি এখানে আমি ফর্মের জন্য আলাদা একটা পোর্শন নেই, সেটা হচ্ছে আচ্ছা, তারপর একটা ডিপ নেই। ডিপটার ভিতরে লিখি যে একটা ক্লাস হবে, দিলাম মাই ফর্ম, আর মাই ফর্মের ভিতরে আরেকটা ফর্ম নিব, ফর্ম ফর্ম। ওকে, তো এখন আমরা মাই ফর্মের ভিতরে কি কি রাখবো, যেহেতু আমাদের এটা যেটা রেজিস্ট্রেশন ফর্ম, সেহেতু আমরা একটা h2 রাখতে পারি। h2 এর মধ্যে একটা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাসের নাম দিলাম ফর্ম হেডার, বলে দিলাম যে রেজিস্ট্রেশন। h2টা শেষ করি। এরপর আমরা পি ট্যাগ ইউজ করতে পারি, লেবেল ইউজ করতে পারি। নর্মালি যেটা আমি বেশি ইউজ করি, আমি পি ট্যাগটা ইউজ করি, তবে আপনারা লেবেল ইউজ করতে পারেন, সমস্যা নেই। প্রথমে থাকবে ইউজার নেম দিলাম, আচ্ছা ইউজার নেম পাশাপাশি থাকে। তো এগুলো যেহেতু লেবেল হিসেবে ইউজ করতেছি, তো আমি একটা ক্লাস দিব, ক্লাসটার নাম দিব যে লেবেল দিলাম, লেবেল। আর তারপর একটা ইনপুট নিব,
ইনপুটের ক্লাস দিব, ক্লাস দিলাম যে ফ্রম ইনপুট, আর ওর টাইপটা হবে যেহেতু ইউজার নেম, তাহলে টাইপটা হবে টেক্সট। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আমি একটা পি নিলাম, পি এর নিচে থাকবে একটা ইনপুট, তার মানে এখানে আমাদের ইউজার নেমটা বসাইতে হবে। তো আমি সেম ভাবে পাসওয়ার্ড ইমেল নিব, পাসওয়ার্ডও নিব। তো ইমেলের ক্ষেত্রেও সেম, এখানে লিখে দেই ইমেল, আর এখানে বলে দিই যে ওটা হবে ইমেল টাইপ। টাইপগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর এখানে আমি বলে দিলাম পাসওয়ার্ড, আর এখানে আমি বলে দিলাম টাইপটা হবে পাসওয়ার্ড। আবার কনফার্ম পাসওয়ার্ডও কিন্তু দিতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কনফার্ম পাসওয়ার্ড, টাইপ হবে পাসওয়ার্ড, আর সবার শেষে একটা বাটন থাকে না ইনপুট, এটা টাইপ হবে সাবমিট, আর ভ্যালু হবে সাইন আপ, আলাদা আলাদা হবে। আর একটা ক্লাস দেয়, যেহেতু এই ইনপুটটা আমাদের উপরের ইনপুট থেকে আলাদা, সেহেতু এর নাম দেই ফর্ম বাটন। আচ্ছা, তো আমরা কিন্তু আগে জাস্ট আমাদের ইয়াটা বানায় নিছি, এখন যদি এটা আমি ওইখানে আনি, মানে এখন যদি আমরা এখানে এটা আনি, তাহলে কিন্তু জাস্ট সিম্পল একটা ইয়ে আসবে, রেজিস্ট্রেশন ফর্ম আসবে। তো এই রেজিস্ট্রেশন ফর্মকে আমরা এখন স্টাইলিং করব। তো এটাকে স্টাইলিং করতে হলে আমি এখানে ফ্লেক্স ইউজ করব। যেমন আমার এখানে আছে ডিভ আছে মাই ফ্রম, যে ডিভ মাই ফ্রম আছে, তো আমি এটাকে আগে স্টাইল করি। ডট মাই ফ্রম, এই মাই ফর্মের হাইটটা থাকবে অটো, মানে আমার যতটুকু ভিতরে যতটুকু জায়গা নেওয়া দরকার ততটুকু নিয়ে নিবে, আলাদা করে বলে দিলাম না। আর উইডটা থাকবে 100%, ডিসপ্লে থাকবে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর আপনারা দেখেন প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স দিছে, এখন প্যারেন্ট যদি চায় যে ওর সব এলিমেন্টগুলো মাঝখানে চলে যাক, তাহলে কিন্তু মাঝখানে নিয়ে আসতে পারবে। তাহলে আমি বলে দিলাম যে জাস্টিফাই কন্টেন্ট, তো তোমার জাস্টিফাই কন্টেন্টগুলো সেন্টারে নিয়ে আসো। এখন যদি আমরা রিলোড দেই, দেখা যাচ্ছে যে ওই মাই ফর্মটা কি করছে, ওর ভিতরে যে আছে, যেমন এই মাই ফর্মটা কি করছে, এই ফর্মকে ধরে মাঝখানে নিয়ে আসছে, এই যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট ইউজ করার জন্য। যে ও তো প্যারেন্ট ক্লাস, ওকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছি, ও হচ্ছে প্যারেন্ট ক্লাস, ওকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছি। ফ্লেক্স দেওয়ার পর আমরা বলে দিছি যে আমার ভেতরে যা আছে সবগুলোকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দাও। তো আপনারা যখন বড় কোনো ডিপ নিয়ে ওগুলোর মাঝখানে জিনিসগুলোকে ঠিক মাঝখানে আনতে চান, তাহলে আপনারা এরকম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করবেন, তাহলে দেখবেন একবারে মাঝখানে এসে গেছে। তো আমি তো মাই ফর্ম নিয়ে কাজ করলাম, এবার আমি ফর্ম নিয়ে কাজ করবো, মানে আমার ফর্মটাকে সুন্দর করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এইটা হচ্ছে ফর্ম, মানে যে এইটা ফর্ম ছিল, তো আমি ফর্মে একটা উইডথ দিব, কারণ ফর্মটা তো অনেক চিকন চিকন লাগতেছে, ফর্মে একটা উইডথ দিব এখন। তো আমি যেহেতু ফর্মে কোনো ক্লাস নেম দেই নাই, তো আমি ওই সরাসরি ওইটাকে উল্লেখ করে আসতে পারি যে মাই ফর্মের ভেতরে যে ফর্মটা আছে সেটার এখানেও হাইট অটোমেটিক নিয়ে নেবে, মানে ভিতরে যত এলিমেন্ট ঢুকাবো তত হাইট বাড়বে এরকম। আর উইথ হবে উইথ কত দিব, 400 পিক্সেল। এখন একটু দেখি, হ্যাঁ এবার উইথটা অনেক বড় হয়েছে,
এবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে এডিট করা। যেমন আমি চাই যে এই H2টা মাঝখানে আসবে, তাহলে আমি কি করব দেখেন, আবার দেখাই, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই প্লাসে আমি সবকিছু স্টাইল করতে পারবো। কিন্তু আমরা চাইলে এবার এখানে থেকে করতে পারবো। যেমন এটার নাম হচ্ছে ফর্ম হেডার, তো আমি এখানে বলে দিলাম যে ডট ফর্ম হেডার, এটার টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার। তাহলে দেখেন ও কিন্তু মাঝখানে চলে যাবে, মানে যেটুকু ফর্ম ছিল ও কিন্তু মাঝখানে চলে গেল। তারপর ইউজার নেমটা একটু বড় করতে পারি আমরা, যেমন ইউজার নেম লেখাটা অনেক ছোট, তো ইউজার নেমের ইয়া কি, ক্লাস কি, লেভেল, আমরা লেভেল ধরি ডট লেভেল। তো এখানে আমরা বলে দিলাম যে ফন্ট সাইজটা যদি 20 পিক্সেলের মতো হইতো তাহলে ভালো হতো। অথবা আমরা এখান থেকেও স্টাইল করতে পারি, ইনস্পেক্ট এলিমেন্টের কাজ তো এই জন্যই। আমরা এখান থেকে স্টাইল করি কতটুকু ছোট লাগে, যেমন এইটুকু ছোট লাগে। আবার নিচে কতটুকু ফাঁকা, তার মানে নিচে অবশ্যই মার্জিন কিছু আছে, দেখলেই বোঝা যায়। যেমন এই যে লাল, তাহলে আমি বলে দেই যে মার্জিন বটমটা 0 করে দাও। আচ্ছা, মার্জিন বটম লেখা ভুল হয়েছে। মার্জিন বটম হালকা দেই, একটু ফাঁকা ফাঁকা হবে। মার্জিন বটম থাকবে 5 পিক্সেল, 5 পিক্সেল থাক। আর ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা যদি 600 করে দিই একটু গাঢ় হবে লেখাটা, একটু গাঢ় হইলো। আর কি করা যায়, হ্যাঁ এইটুকুই। তাহলে এইটুকু ধরে কপি, এইখানে এনে পেস্ট। তাহলে আমরা রিলোড দেই এটা, হ্যাঁ এটা ঠিক আছে। এখন ইনপুটগুলো ছোট ছোট লাগতেছে, তো ইনপুটগুলোর ক্লাস নেম দিছিলাম ফর্ম ইনপুট। যেমন আমরা এখানে ইনপুটগুলোর ক্লাস নেম দিছিলাম ফর্ম ইনপুট, তো আমি এখানে ফর্ম ইনপুট ধরি, ওটা বলে দিই যে তুমি তোমার হাইট যতটুকু আছে মানে ততটুকু নিয়ে নাও। তো ওর প্যারেন্টকে ফর্ম, ফর্মের উইথ হচ্ছে 400 পিক্সেল, তো আমি যদি ওর উইথ যদি 100% দেই তাহলে ওই 400 পিক্সেলই নিয়ে নিবে। হ্যাঁ, ও ওর 400 পিক্সেলই নিয়ে নিছে ফর্ম। তাহলে এবার এটা একটু যদি একটু হাইটটাও যদি একটু বাড়তো তাহলে সুন্দর লাগতো। হাইটটা যদি 30 পিক্সেল হয় তাহলে কেমন দেখায় দেখি। হ্যাঁ, এবার একটু বেটার লাগতেছে যে হ্যাঁ এবার সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ওই ভিতরে লেখাগুলো তো অনেক ছোট ছোট আসতেছে, সেজন্য এটা ফন্ট সাইজ বাড়ায় দেন। ইনপুটের ফন্ট সাইজ একটু বাড়ায় দেন। ইনপুটের ফন্ট সাইজটা আমরা বলে দিলাম যে 15 পিক্সেল। 15 পিক্সেলও তো অনেক ছোট হয়ে যায়, আমরা এখান থেকেই বাড়াই, দেখে দেখে বাড়ানো যায় আর কি। 18 পিক্সেল। হ্যাঁ বেটার। এবার আপনারা একটু দেখেন যে আপনাদের ফর্মটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। মানে ইনপুটটা বড় করে দিলেন, হাইট উইডথ বাড়ায় দিলেন, আবার জিনিসটা মাঝখানে আনলেন। তো এখন আমি বাটন নিয়ে কাজ করব, বাটনটা ধরা হয় নাই, এটা হচ্ছে ফর্ম বাটন। তো ফর্ম বাটন নিয়ে কাজ করি, বলে দে যে ফর্ম বাটন, এইটার ব্যাকগ্রাউন্ড হবে ক্রিমসন, কালার হবে হোয়াইট, তারপর প্যাডিং হবে
10 পিক্সেলের মতো, আর কিছুটা মার্জিন টপ দিই কারণ উপরের সাথে লেগে আছে। মার্জিন টপ 20 পিক্সেল। এই তো সুন্দর আসছে। আচ্ছা বর্ডার আসছে একটা, বর্ডারটা ডিফল্ট, বর্ডারটা আমরা দিব না, আমরা কোনো বর্ডার দিব না। হ্যাঁ এবার একটু বেটার। তা আমরা চাইলে ফর্মে চারপাশে একটু ইয়াও দিতে পারি, মানে ফর্মের চারপাশে বর্ডার দিতে পারি। যা 1 পিক্সেল সলিড ক্রিমসন দিলাম। তো এবার যেহেতু লেগে লেগে গেছে তাহলে একটু প্যাডিং দিই দুই পাশ থেকে, ভিতরে সবকিছুকে একটু সরায় দেখ, সুন্দর লাগবে আর কি। প্যাডিং লেফট 20 পিক্সেল, আচ্ছা তো এটা হচ্ছে অ্যাডভান্স একটা ফর্ম বানানোর জাস্ট বেসিক। একটা জাস্ট এইটুকু আনতে গিয়ে আমার যে কাজগুলো করতে হয়েছে সেটা হচ্ছে যে এখানে সবগুলোর ক্লাস নেম ডিফাইন করতে হয়েছে, এই ক্লাস নেমগুলো ডিফাইন করতে হয়েছে। আর জাস্ট এখানে সিম্পল মানে আমি এই ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে এই পুরো ফর্মটাকে মাঝখানে আনছি, যেহেতু এটা প্যারেন্ট। একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো আমরা আমরা কিন্তু মাই ফর্ম কিন্তু আমরা মাঝখানে আনি নাই। হ্যাঁ একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু যদি ইনস্পেক্ট এলিমেন্টে যাই, গিয়ে মাই ফর্মের উপর জানে দেখেন আমি এখন ডিপ মাই ফর্মের উপর আছি। মাই ফর্ম হচ্ছে এই পুরাটা, এই মাই ফর্মের ভিতরে ফর্ম হচ্ছে এই মাঝখানের টুকু, এই ফর্মের মধ্যে আবার আমাদের এই যে H2 সবকিছু আছে। তো আমরা ফর্মটাকে মাঝখানে আনার জন্য কি করছি, মাই ফর্মের ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছি। তো এইভাবে আমরা একটা অ্যাডভান্স ফর্ম ক্রিয়েট করতে পারবো স্ক্র্যাচ থেকে আস্তে আস্তে। তো এরপর যদি মাল্টিপল সিএসএস এর যদি আমাদের মাল্টিপল পেজে যদি আমরা আমাদের সিএসএস টা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি করব। মাল্টিপল পেজে সিএসএস অ্যাপ্লাই করা কোনো সমস্যা না। যেমন আমি এখানে যদি আরেকটা পেজ নিতাম, এখানে index.html আছে, আমি এখানে আরেকটা HTML নিতাম। আরেকটা HTML নেওয়ার পর এখানে আমি বলে দিতাম যে এটা হবে new.html। আচ্ছা তো এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে নিউ। দেখেন দুইটারই কিন্তু style.css কিন্তু সেম, এইটার style.css নিউরও আর ইন্ডেক্সেরও style.css। তো আমি যদি এখানে এখন কোনো এলিমেন্ট নেই, যদি ক্লাস নেম দেই যে এটা হচ্ছে নিউ ডিভ, আর যদি স্টাইলে গিয়ে যদি স্টাইল করি যে ডট নিউ ডিভ, এখানে হাইট হবে 200 পিক্সেল, গ্রিন। দেখেন আমার কিন্তু স্টাইল.css কিন্তু আলাদা না, দুইটার জন্যই একই style.css। তো আমার এইখান থেকেও ক্লাস নেম গুলা সেম সিএসএস এই পাবে, আবার এইখান থেকে ক্লাস নেম গুলাও সেম সিএসএস এই কিন্তু পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন এটা ওপেন করি, কোথাও একটা প্রবলেম হয়েছে। নিউ ডিভ style.css,
আচ্ছা আমি কালার দিছি, এখানে ব্যাকগ্রাউন্ড হবে। এই যে কিন্তু এটা কিন্তু আসছে। তো সিম্পল আপনার একই জিনিস, জিনিস একই কিন্তু আপনার এখানে স্ট্যান্ডার্ড সিএসএস একই ফাইল কিন্তু ইন্ডেক্স আলাদা, কিন্তু তাও কিন্তু এখানে পাচ্ছে। আপনাকে শুধু এই লিঙ্কিংটা ঠিকঠাকভাবে করতে হবে। এখন এইখানে এই ক্লাসগুলো যে কোন ফাইল থেকে আসতেছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড সিএসএস এর দেখার বিষয় না। ও জাস্ট যেখানে যেখানে লিঙ্ক থাকবে সেখান থেকে সেখান থেকে ওই স্টাইলগুলো নিয়ে আসবে। জাস্ট ওর কাজই হচ্ছে এইটুকু। আচ্ছা ওভাররাইডিং স্টাইলটা একটু বলি। যেমন আমি আমার এখানে নিউ ডিপটা আমি এক জায়গায় বলে দিয়েছি যে ওর ব্যাকগ্রাউন্ড গ্রিন, কিন্তু আমি আরেক জায়গায় বলে দিলাম যে ওর ব্যাকগ্রাউন্ড হবে ব্লু। এখন কিন্তু ব্লু আসছে। কারণ কথা হচ্ছে যে আমি যদি বলি যে না আমার গ্রিনই দরকার, আমার এইটাও থাকলো, আমার এইটাও থাকবে কিন্তু আমি গ্রিনই চাই, তাহলে আমার এই ব্লুটাকে ওভাররাইড করতে হবে। ব্লুটাকে আমার ব্লুটার উপর দিয়ে যে আমার কাজ করতে হবে। তো ওভাররাইড করার ইয়া হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি গ্রিনটাকে আমি ইম্পর্টেন্ট দিব এইভাবে। ইম্পর্টেন্ট যে যেই ডিপটা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আছে এটা তো আছে, কিন্তু কিন্তু আমার এইটাই বেশি প্রায়োরিটি পাবে। তো আমি এইটাকে ওভাররাইড করে গ্রিন দিতেছি। তো এখানে এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে কিন্তু আবার গ্রিন আসলো, তখন কিন্তু আবার ব্লু থাকলো না। তো এটাকে বলা হয় ওভাররাইড করা। যেমন আমি ইম্পর্টেন্টটা দিয়ে এই যে হাইফেন বিস্ময়সূচক চিহ্ন যেটা এক্সক্লেমেটরি সাইন, তারপর আমি ইম্পর্টেন্ট দিলে ও ওর বাকি সব স্টাইল কভার করে এইটাকেও বেশি প্রাধান্য দিবে। এটা হচ্ছে ওভাররাইডিং করা। আচ্ছা ইউজিং কমেন্টস। ইউজিং কমেন্ট হলো যেমন আমি কিন্তু অনেক জায়গায় কমেন্ট করছি আপনারা দেখছেন। যেমন আমি এই যে এইটুকু কিন্তু কমেন্ট করে দিছি। তো স্টাইল ডট সিএসএস এ কমেন্ট করার নিয়ম হচ্ছে আমি যেটা কমেন্ট করতে চাই, যেমন আমি যদি ট্রানজিশন এই লাইনটুকু কমেন্ট করতে চাই অথবা আমি যেটুকু কমেন্ট করতে চাই, সবার শুরুতে আমি দিব স্ল্যাশ স্টার আর সবার শেষে দিব স্টার স্ল্যাশ। তাহলেই এই এই দুই পোর্শনের ভিতরে যতটুকু থাকবে ততটুকু কমেন্ট হয়ে যাবে। আর এতটুকু কমেন্ট হয়ে গেলে কিন্তু আর কাজ করবে না। তো এটা কেন ইউজ করা হয়, যেমন আমি এখানে মেনুর কাজ করছি কোন থেকে কোন জায়গা থেকে, এই যে এখান থেকে মেনুর কাজ করছি, এখানে লিখে দিয়ে যে মেনু স্টার্ট হিয়ার দিয়ে কমেন্ট আউট করে দিলাম, তাহলে আমার একটুকু মানে বোঝালো যে আমি এখানে এখন মেনুর কাজ করতেছি। কারণ এখানে যদি আপনি এমনি নর্মাল কোনো লেখা লেখেন ওটা তো সমস্যা করতে পারে। সেজন্য এরকম এরকম কমেন্টের মধ্যে লিখতে হয় যে কাজগুলো, আর এটা লিখলে অন্য কোনো ডিজাইনারদেরও সুবিধা হয়। আবার আমি HTML ও লিখতে পারবো। যেমন HTML এ লেখার নিয়ম হচ্ছে অ্যারো এক্সক্লেমেটরি সেন্টেন্স ডাবল হাইফেন, এরপর আমি কমেন্ট লিখবো যে দিস ইজ কমেন্ট, আবার ডাবল হাইফেন, আবার অ্যারো চিহ্ন, শেষ। এইটুকের মধ্যে যা লিখবেন সেটা কমেন্ট হয়ে যাবে। আর অবশ্যই দুইটা হাইফেন দিতে হবে। এখন আমি এখানে অনেকগুলো বাড়াই দিতে পারি, ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা যাতে না কমে, না কমলে কিন্তু আবার কমেন্ট হবে না। এগুলো জাস্ট বোঝানোর জন্য যে আমার এখানে কোনটা কি কাজ করতেছে। যেমন এখানে তো অনেক কোড, তো মাঝে অনেক যখন হাজার হাজার লাইন হবে তখন দেখা যাবে যে ভুল হবে যে কোনটা আসলে কিসের কোড, তখন এরকম কমেন্ট করে করে দেখাইতে হয়। তো ফন্ট অসমটা একটা আইকনের আইকন যদি আমি নিয়ে আসতে চাই আমাদের ওয়েব পেজে, তো সেই ক্ষেত্রে ফন্ট অসমটা লাগে। তো এটা আমাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। এখন আপাতত নেটের লাইনটা চলে গেছে, আমি এটা নেক্সট ক্লাসে এই ফটোশপের ক্লাসে আমি অবশ্যই এটা দেখাই দিব। তো আজকের ক্লাসটা অনেক বড় ছিল, বিশেষ করে এই মেনুটা একটু কমপ্লেক্স লাগতে পারে। মেনুটা একটু প্র্যাকটিস করবেন, পজিশনটা অবশ্যই অবশ্যই দেখবেন, আর রেজিস্ট্রেশন ফর্মটা কিভাবে করছি একটু ভালোভাবে খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।